হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শুভ্রা ম্যাম। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের প্রথম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারটি কী আছে দেখে নাও। পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি তোমাদের লাইন বাই লাইন অনুযায়ী ব্যাখ্যা করব, যাতে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। দেখে নাও, শুরু করছি। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়ে স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তার খুঁড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। গল্পের নায়ক সহায় হরি বাড়িতে ঢুকেই তার স্ত্রীকে একটি পাত্র চাইলেন, কারণ তাদের প্রতিবেশী তারক খুঁড়ো খেজুর গাছ কেটেছে এবং সেখান থেকেই টাটকা খেজুরের রস পাওয়া যাবে। এটি সহায় হরির ভোজন রসিক ও কিছুটা দায়িত্বজ্ঞানী স্বভাবকেই প্রকাশ করেছে। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। শীতের সকালে অন্নপূর্ণা খুব কষ্টের সাথে জমে যাওয়া নারকেল তেল বের করে চুলে মাখছেন। ঝাঁটার কাঠি ব্যবহার করে তেল বের করা তাদের চরম দারিদ্র্যের একটি বাস্তব ছবি এখানে তুলে ধরা হয়েছে। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। স্ত্রী চুপ করে থাকায় সহায় হরি বিরক্ত হয়ে আবার পাত্র চাইলেন এবং বড় মেয়ে খেন্তিকে খুঁজলেন। স্বামীকে দেখে অন্নপূর্ণা শুধু একটু ঘোমটা টানলেন, কিন্তু পাত্র বের করে দেওয়ার কোনো উৎসাহ দেখালেন না। এর কারণ হলো, সংসারের অভাব নিয়েই তিনি স্বামীর ওপর ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে গেলেন। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটি ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? স্ত্রী চুপ করে থাকায় সহায় হরি বিরক্ত হয়ে আবার পাত্র চাইলেন এবং বড় মেয়ে খেন্তিকে খুঁজলেন। অন্নপূর্ণা তেল মাখছেন বলে পাত্র ছুঁতে পারছেন না কিনা সেটাও জানতে চাইলেন। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? অন্নপূর্ণা খুব শান্ত স্বরে স্বামীকে প্রশ্ন করলেন যে তিনি আসলে কি ভাবছেন। এই শান্ত সুর আসলে বড় কোনো ঝগড়া বা রাগের ইঙ্গিত। স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশে স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। সহায় হরি বুঝতে পারলেন যে অন্নপূর্ণার এই শান্ত থাকাটা আসলে ঝড়ের আগের স্তব্ধতার মতো। তিনি ভয় পেয়ে গেলেন যে এখনই হয়তো বড় কোনো অশান্তি শুরু হবে। অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, তুমি কিছুই জানো না। কি খোঁজ রাখো না,
অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? অন্নপূর্ণা সরাসরি কাজের কথা এলেন। তিনি বোঝালেন যে ঘরে বড় মেয়ে অবিবাহিত অবস্থায় রয়েছে, অথচ বাবা হিসেবে সহায় হরি কোনো চিন্তা না করেই শুধু খাওয়া দাওয়া আর নেশা নিয়েই মেতে আছেন। গ্রামের মানুষ যে তাদের নিয়ে আড়ালে সমালোচনা করেছে সেটাও তিনি মনে করিয়ে দিলেন। সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি? কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করাই যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উচ্চ গগু করা মেয়ে, গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। অন্নপূর্ণা জানালেন যে গ্রামের মাতব্বররা তাদের সমাজচ্যুত বা একঘরে করার পরিকল্পনা করেছে। কারণ খেন্তির বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও ভেঙে গেছে। তাই রক্ষণশীল সমাজ মনে করেছে মেয়েটি অপবিত্র হয়ে আছে। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার তৎকালীন সামাজিক নিষ্ঠুরতা এবং দারিদ্র্যের চিত্রই ফুটিয়ে তুলেছেন। সহায় হরি একজন উদাসীন চরিত্র, আর অন্নপূর্ণা হলেন অভাবের সংসারে টেনে চলা এক কঠোর বাস্তববাদী নারী। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, একঘরে সবাই একঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে একঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমায় একঘরে করবে তা আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো। এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বলে, বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠিয়া বলিলেন, না, বিয়ে দেবার গা না কিছু। আমি কি যাব পাত্র ঠিক করতে? স্ত্রী অন্নপূর্ণার ভয় ও সমাজের শাসনকে সহায় হরি পাত্তাই দিলেন না। তিনি ব্যঙ্গ করে বললেন যে সবাই তো একঘরে করেই রেখেছে, এখন শুধু কালীময় ঠাকুর বাকি আছেন। অর্থাৎ তিনি দারিদ্র্যের কারণেই সমাজের তোয়াক্কা করাই ছেড়ে দিয়েছেন। স্বামীর এই দায়িত্বজ্ঞানহীন রসিকতা শুনেই অন্নপূর্ণা প্রচণ্ড রেগে গেলেন। তিনি মনে করিয়ে দিলেন যে সহায় হরির কোনো সামাজিক ক্ষমতা বা প্রতিপত্তি নেই যে সমাজ তাকে ভয় পাবে। অন্নপূর্ণা তিক্তভাবে বললেন যে যার ঘরে খাবার নেই, টাকা নেই, তাকে সমাজচ্যুত করাই খুব সহজ। পাশাপাশি তিনি খেন্তির বয়সের কথা মনে করালেন যে মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে।
খেন্তির আসল বয়স 15 বছর হলেও সহায় হরি বাইরে তো কমিয়ে বলেন, কিন্তু অন্নপূর্ণা জানেন লোকে সব বোঝে, কিন্তু আক্ষেপ করে বললেন যে সহায় হরি মেয়ের বিয়ের কোনো চেষ্টাই করছেন না। মা হয়ে তিনি আর পাত্র খুঁজতে বেরোতে পারেন না। সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনাই নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ওহ, এই যে। সহায় হরি বুঝতে পারলেন যে তার স্ত্রী যতক্ষণ সামনে আছেন ততক্ষণ বকুনি থামবেই না। তাই তিনি আর কথা না বাড়িয়েই চুপচাপ একটি কাঁসার বাটি হাতে নিয়েই পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলেন। যাওয়ার সময় তিনি হঠাৎ কিছু একটা দেখে দাঁড়িয়ে গেলেন এবং খুব খুশি হয়ে মেয়ে খেন্তিকে জিজ্ঞেস করলেন সে এগুলো কোথা থেকে পেয়েছে। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা তাহার হাতে এই এক বোঝা পুঁই শাক। ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে, চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠোনের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। খেন্তির হাতে ছিল এক বিশাল পুঁই শাকের বোঝা। শাকগুলো সতেজ নয়, বরং হলুদ হয়ে যাওয়া বুড়ো গাছ। অন্য কেউ হয়তো তাদের বাগান পরিষ্কার করতে গিয়ে এগুলো আবর্জনা হিসেবে ফেলে দিয়েছে, আর খেন্তি সেগুলোকেই খুব যত্ন সহকারে কুড়িয়ে এনেছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। এখানে খেন্তির চেহারার বর্ণনা দেয়া হয়েছে। সে দীর্ঘাঙ্গী এবং তার মুখ চোখ খুব বড় বড়। তার শান্ত ও সরল ভঙ্গিটি এখানে ফুটে উঠেছে। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। খেন্তির সাজগোজের অতি দীন অবস্থা বোঝাতে লেখক বলেছেন সে তার সস্তা কাঁচের চুড়িগুলো একটি অত্যন্ত পুরনো মরচে ধরা সেফটি পিন দিয়ে আটকে রেখেছে। এটি তাদের চরম দারিদ্র্যের প্রতীক। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। খেন্তি খুব আনন্দের সাথে তার বাবার কাছে গিয়ে দেখল যে সে পুঁই শাকের সাথে রান্না করার জন্য কিছু ছোট চিংড়ি মাছও জোগাড় করে এনেছে। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি,
আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। মাছগুলো সে মাছগুলো সে গয়া বুড়ির কাছ থেকেই ধারে নিয়েছে। সে বাবাকে জানালো যে সে বুড়িকে আশ্বস্ত করেছে যে বাবা টাকা শোধ করে দেবেন, আর পুঁই শাকগুলো রায় কাকা তাকে দয়া করে দিয়েছেন। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তাড়া দিয়েছে! পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, দুদিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। অন্নপূর্ণা রেগে মেগে বললেন যে ওগুলো কোনো কাজের জিনিস নয়, অন্য লোকে জঞ্জাল হিসেবে ফেলে দিত বলেই খেন্তিকে দিয়েছে, আর খেন্তি বোকার মতো সেগুলোই বয়ে নিয়ে এসেছে। ধাড়ি মেয়ে বলে দিয়েছি না, তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না? এ পাড়া সে পাড়া করে বেড়াতে, বিয়ে হলে সে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি, ওসব ফেল। অন্নপূর্ণা খেন্তিকে কড়া ভাষায় শাসন করলেন। তিনি বোঝাতে চাইলেন যে 15 বছরের বড় মেয়ে হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে শাক মাছ ভিক্ষা করাটা অত্যন্তই লজ্জাজনক। খেন্তির এই খাওয়ার প্রতি অতিশয় লোভ অন্নপূর্ণাকে সামাজিকভাবে লজ্জিত করে। প্রচণ্ড রাগে অন্নপূর্ণা খেন্তিকে ওই শাক মাছগুলো ফেলে দেওয়ার জন্য হুকুম দিলেন। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাইয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। মায়ের প্রচণ্ড রাগ দেখে খেন্তি ভয় পেয়ে গেল। তার ডাগর শান্ত চোখে তখন একদিকে মায়ের প্রতি ভয়, অন্যদিকে অতি প্রিয় খাবারটি হারানোর দুঃখ। সে নিঃশব্দেই হাত ছেড়ে দিল এবং পুঁই শাকের বোঝাটি মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করি তো। অন্নপূর্ণার রাগ তখনও কমেনি। তিনি ছোট মেয়ে রাধিকে আদেশ দিলেন ওই শাকগুলো টেনে নিয়ে গিয়ে পুকুরের ধারে ফেলে দিতে। তিনি খেন্তিকে হুমকি দিলেন যে এরপরে বাইরে বেরোলে তিনি তাকে মেরে পঙ্গু করে দেবেন। এখানে ছোট মেয়ের নাম হলো রাধি। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতেই চলিল। সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। মায়ের ভয়ে ছোট মেয়েটি যন্ত্রের মতো আদেশ পালন করতে চাইল, কিন্তু শাকের বোঝাটি তার শরীরের তুলনায় অনেক বড় হয়ে যাওয়ায় সে ঠিকমতো সামলাতেই পারছিল না। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে,
তুমি আবার বরং পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। সহায় হরি তার বড় মেয়ের কষ্টের কথা ভেবে স্ত্রীকে একটু শান্ত করার চেষ্টা করিলেন। তিনি বলতে চাইলেন যে খেন্তি তো বাচ্চা মানুষ, শখ করেই এনেছে, কিন্তু অন্নপূর্ণার রাগের সামনে তিনি তার কথা শেষ করিতে পারলেন না। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। অন্নপূর্ণা অত্যন্ত কঠোরভাবে বললেন যে মেয়েদের খাবারের প্রতি এত লোভ থাকা উচিত নয়। তৎকালীন সমাজ ব্যবস্থায় মেয়েদের সংযমী হওয়া শিক্ষা দেওয়ার মতো। অন্নপূর্ণার কথায় সেই নিষ্ঠুর বাস্তবতাই প্রকাশ পেয়েছে এখানে। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভাসিয়া আসিয়াছে। মা যখন শাকগুলো ফেলে দিতে বললেন তখন খেন্তি আর চোখের জল ধরে রাখতে পারল না। সহায় হরি তার মেয়ের এই কান্না দেখে ভেতরে ভেতরে খুব কষ্ট পেলেন। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া 2 বেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দোর দিয়া বাহির হইয়া গেলেন। সহায় হরি জানতেন যে পুঁই শাক নিয়েই স্ত্রীর সঙ্গে তর্ক করলে হিতে বিপরীত হবে, তাই তিনি কোনো প্রতিবাদ না করেই চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এটি তার চরিত্রের দুর্বলতা ও অসহায়তাকে তুলে ধরেছে। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গেই অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়ল তার বড় মেয়ে খেন্তির সেই করুণ মুখখানা। তার মনে পড়ল গত অরন্ধন। এটি কি? অরন্ধন মানে একটি হিন্দু উৎসব যেখানে উনুন জ্বালানো হয় না। উৎসবের আগের দিন খেন্তি খুব আবদার করে বলেছিল যে রান্না করা পুঁই শাকের অর্ধেকটাই সে একা খাবে আর বাকি অর্ধেক সবাই মিলে খাবে। এটি খেন্তির পুঁই শাকের প্রতি চরম আসক্তিকেই বোঝানো হয়েছে। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। 2-1 বার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের একটু কড়াও তাহার পাতে পড়িয়া নাই। পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দেই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডাল হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। খেন্তি খুব দ্রুত এবং কত তৃপ্তি করে সেই খাবার খেয়েছে তা অন্নপূর্ণা খেয়াল করলেন। খেন্তির পাতে এক বিন্দুও কিছু অবশিষ্ট ছিল না। মেয়ের খাবারের প্রতি ভালোবাসা দেখে অন্নপূর্ণার মন নরম হয়ে গেল।
তিনি নিজের থেকেই তাকে আরও একটু তরকারি দিতে চাইলেন। খেন্তি খুশিতে সাথে সাথে রাজি হয়ে গেল। মেয়ের এই অতি সামান্য জিনিসে খুশি হওয়া দেখে অন্নপূর্ণার মনে গভীর মায়া ও দুঃখ হলো। তার চোখে জল চলে এলো। অন্নপূর্ণা চান না মেয়ে তার চোখের জল দেখুক, তাই তিনি অন্য কাজের বাহানা করেও নিজের আবেগ লুকিয়ে ফেলেছেন। কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধর কেষ্ট মুখুজ্যের স্বভাব নইলে পাত্র দেব না। স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তাকে রক্ষা। তার কি স্বভাব! রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। কালীময় প্রথমে কড়া কথা বললেও পরে একটু নরম হয়ে আফসোস করলেন যে আগের মতো সমাজের শাসন আর নেই। মানুষ এখন আগের মতো নিয়ম মেনেও চলে না। তিনি সহায় হরিকে উদাহরণ দিয়ে বললেন যে তার নিজের মেয়ে খেন্তির বয়স তো 13 বছর হয়েই গেল। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন এত বড় মেয়ে ঘরে রাখা সমাজের চোখে অপরাধ। সহায় হরি কথাটি সংশোধন করে বলতে চাইলেন যে খেন্তি এই সামনের শ্রাবণ মাসে 13 বছরে পা দেবে। অর্থাৎ তিনি মেয়ের বয়স একটু কম করে দেখালেন চেষ্টা করলেন। কালীময় ধমক দিয়ে বললেন যে 13 আর 16-র মধ্যে কোনো পার্থক্য নেই। সমাজ বড় মেয়েকেই আইবুড়ো হিসেবেই দেখবে। কালীময় বোঝালেন যে মেয়ের আসল বয়স কত তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু মেয়েটি যে বড় হয়ে গেছে এটাই সমাজের কাছে বড় কথা। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? যে ও তো 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13 হোক বা 16 হোক, চাই 85 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছেই। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও ও তো এইরকম উচ্চগুচ্ছ করা মেয়ে। কালীময় প্রশ্ন করলেন যে খেন্তির বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার পর এবং আশীর্বাদ হয়ে যাওয়ার পর সহায় হরি কেন সেই বিয়ে ভেঙে দিলেন? সমাজ মনে করে আশীর্বাদ হওয়া মেয়েকে বিয়ে না করলেও সে উচ্চ বা সমাজচ্যুত হয়ে যায়। আশীর্বাদ হওয়ায় যা বিয়ে হয় বা তা 7 পাকের যা বাকি, এই তো সমাজে বসে এ সব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। কালীময়ের মতে আশীর্বাদ হয়ে যাওয়া মানে অর্ধেক বিয়েই হয়ে যাওয়া। সহায় হরি যদি বিয়ে ভেঙে দেন তবে সমাজ তা মেনে নেবে না এবং তাকে শাস্তি দেবে। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না।
তিনি হুমকি দিলেন যে সহায়হরি যদি ব্রাহ্মণ সমাজের সম্মান রক্ষা করতে চান তবে যেন দ্রুত মেয়ের বিয়ের ব্যবস্থা করেন। ভালো পাত্রের আশায় বসে না থেকে যা পাওয়া যায় তাকেই বিয়ে দিতে বললেন। সমাজে গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর শুনলাম। এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? পাত্রের সম্পদ হিসাবে বাড়ি, বাগান এবং চাষের জমির লোভ দেখালেন কালীময়। তিনি বোঝাতে চাইলেন পাত্রটি অর্থনৈতিকভাবে সচ্ছল। ইতিহাসটা হইতেছে যে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায়হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক। এখানে লেখক একটি গোপন রহস্য ফাঁস করলেন। কালীময় আসলে নিজের স্বার্থের জন্যই এই সম্বন্ধ ঠিক করেছিলেন। তিনি পাত্রপক্ষের কাছে ঋণী ছিলেন, তাই সহায়হরির মেয়েকে সেখানেই বিয়ে দিয়ে নিজের ঋণ শোধ করতে চেয়েছিলেন। অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বেই নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। সহায়হরি পরে জানতে পারলেন যে পাত্রটি চরিত্রহীন। সে একটি পাড়ার মহিলার সাথে খারাপ কাজ করিতে গিয়ে মার খেয়েছিল। সেই কারণেই সহায়হরি বিয়েটি ভেঙে দিয়েছিলেন। এই রকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন 2 পরের কথা। সকালে উঠিয়া সহায়হরি উঠোনে বাতাপি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। 2 দিন পর সকালবেলা সহায়হরি রোদে বসে বসে তামাক খাচ্ছিলেন। এটিই তার অলস ও চিন্তাময় জীবনের একটি শান্ত মুহূর্ত। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। খেন্তি এসে চুপি চুপি খবর দিল যে তার মা স্নান করতে ঘাটে গেছেন, মা বাড়িতে নেই। এই সুযোগটাই তারা খুঁজছিল কোনো একটা গোপন কাজ করবার জন্য। সহায়হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। অন্নপূর্ণা ফিরে আসছেন কিনা তা নিশ্চিত হয়ে নিয়ে সহায়হরি খেন্তিকে তাড়াতাড়ি মাটি খোঁড়ার যন্ত্র বা শাবল আনতে বললেন।
তার কথাবার্তা ও আচরণে একটা চুরির ভয় কাজ করছিল। ইতিমধ্যেই প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। খেন্তি খুব কষ্টে ভারী শাবলটি বয়ে আনল এবং বাবা মেয়ে মিলেই চোরের মতো চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে গেল। লেখক এখানে মজা করে বলেছেন, তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা কারো বাড়িতে চুরি করতে যাচ্ছেন। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্যে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্যে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বা ধারে এক জায়গার শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতাপাতার গন্ধ বন হইতেই বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডালে হইতে ও ডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু তার একটা জিনিস লক্ষ্য করিলেন, ঘন বনটার মধ্যেই কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল। কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথা পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে, কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি তার মাকে বলল, এক্ষুনি যাবে আর আসবে। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি উৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকেই চাহিয়া বলিয়া উঠিলেন, ও পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়ত, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। স্ত্রীকে সামনে রেখে সহায় হরি ভয় পেয়ে মিথ্যে গল্প সাজালেন। তিনি দাবি করলেন যে ময়সা চৌকিদার তাকে দয়া করে এই আলুটা দিয়েছে। অন্নপূর্ণার স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিল শুনি? সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না। এই তো আমি
সহায় হরির ভাব দেখিয়াই মনে হইতেছিল তিনি এইমাত্রই আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর বলো না। এখানে অন্নপূর্ণা তার স্বামীকে বলেছে, চুরি তো তোমাদের করাই স্বভাব, 3 কালে গিয়ে 1 কালেই ঠেকেছে, মিথ্যে কথাগুলো আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়েই শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো হয় কালেও নেই, পরকালেও নেই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়েই ওর মাথা খাওয়া কিসের জন্যে? অন্নপূর্ণা সবচেয়ে বেশি কষ্ট পেলেন এবং রেগে গেলেন, কারণ সহায় হরি এই চুরির কাজে বড় মেয়েকে খেন্তিকেই সঙ্গে নিয়েছিলেন। তিনি মনে করেন এর ফলে মেয়ের স্বভাব ও চরিত্র নষ্ট হচ্ছে। সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যেই যেন পৌবাবর্য সম্বন্ধও খুঁজিয়া পাওয়া গেল না। আধ ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মিলিয়া দিতেছিল। তার বড় মেয়ে খেন্তি স্নান করে বাড়িতে ঢুকল, মেটে আলুর দিকে একবার আর চোখে তাকালো এবং অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মিলে দিয়েছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। অন্নপূর্ণা তার মেয়েকে ডাকলেন, খেন্তি, এই দিকে একবার শুনে যা তো। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? মা সরাসরি প্রশ্ন করলেন যে আলুটা তারা দুজনে মিলে চুরি করে এনেছে কিনা। খেন্তি একবার আলুর দিকে আর একবার মার দিকে তাকিয়ে খুব অসহায় বোধ করতে লাগলো, এমনকি সে পালানোর কোনো পথ আছে কিনা দেখার জন্য বাঁশ ঝাড়ের দিকেও তাকালো। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখ দিল, হাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়ব বরজপোতার বনে গিয়ে মেটে আলু চুরি করতে। সম্মত মেয়ে, বিয়ের যোগ্যী হয়ে গেছে, কোন কালে সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? অন্নপূর্ণা বোঝাতে চাইছেন যে 15 বছরের জোয়ান মেয়ে হয়ে এমন গভীর জঙ্গলে চোরদের মতো যাওয়াটাই কত বিপজ্জনক ও লজ্জাজনক। যদি কেউ তাকে ধরিয়ে দিত, তবে সেই সামাজিক কলঙ্ক থেকে তাকে কেউ বাঁচাতে পারত না।
আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত মেয়ে নিয়ে আমি কি করব মা? অন্নপূর্ণা নীতিবোধের কথা বললেন যে অভাব থাকলে না খেয়ে থাকা যায়, কিন্তু অন্যের জিনিস চুরি করা ঠিক নয়। মেয়ের এই কাণ্ড দেখেই তিনি অত্যন্ত ভেঙে পড়লেন। 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে এসো। 2-3 দিন পরে একদিন বিকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি তার মাকে ডেকে বলল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁই শাকের চারা, কাপড়ের ফালির গ্রন্থি বন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে। দিনের আলোয় এখনো বাহির হয় নাই। মা যখন তাকে চুরির জন্য বকাবকি করছিলেন, খেন্তি কোনো প্রতিবাদ না করেই শুধু বড় বড় চোখে খেন্তি তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির এক কোণায় বাগান করার চেষ্টা করছিল। বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁই শাকের চারা, কাপড়ের ফালির গ্রন্থি বন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। এখানে বাগান বলতে সে কেবল একটি রোগা পুঁই চারা কঞ্চির সাথে কাপড় দিয়ে বেঁধে পুঁতেছিল। এটি তার পুঁই শাকের প্রতি অদম্য ভালোবাসার আরেকটি প্রমাণ। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এমন পুঁই ডাঁটা চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখানে যে জল না পেয়ে মরে যাবে। অন্নপূর্ণা হেসে বললেন যে অসময়ে চারা পুঁতলে তা জল না পেয়ে মারা যাবে। খেন্তি বলিল, কেন? আমি রোজ জল ঢালব। খেন্তি সরলভাবে জানালো যে সে নিয়মিত জল দিয়ে গাছটিকে বাঁচিয়ে রাখবে। অন্নপূর্ণা বলিলেন, দেখো, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়াছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। শীতের সকালে খেন্তি কাঁপতে কাঁপতে গোবর কুড়িয়ে আনল তার বাগানের জন্য। সহায় হরি দেখলেন তার ছোট মেয়েরা শীতের কষ্ট সহ্য করে রোদের জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা দিব্যি বাবা, কই শীত তেমন তো? হ্যাঁ, দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায় হরি বহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন,
তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই। খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। সহায় হরি মেয়ের মুখের দিকে তাকিয়ে অবাক হলেন যে খেন্তি কত বড় এবং সুন্দরী হয়ে উঠেছে। তিনি বুঝতে পারলেন সংসারের চাপে তিনি মেয়ের দিকেও ঠিকমতো নজর দিতে পারেননি। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল। হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্চের 1-2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে উহা থাকিত। জামাটি পুরনো হয়ে ফেটে গিয়েছিল এবং অনেকবার সেলাই করা হয়েছে। বর্তমানে খেন্তি স্বাস্থ্যবতী হওয়ায় জামাটি তার ছোট হয়ে গেছে। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলা পাতা পাড়িয়া 1 থালা নারকেল কুড়িতেছে। পৌষ মাসের শেষ দিনে সংক্রান্তি। ওই দিনে অন্নপূর্ণা পিঠে তৈরির জন্য চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে গোলা তৈরি করেছিলেন। খেন্তি খুব উৎসাহের সাথেই পিঠের পুর তৈরির জন্যই নারকেল কুড়ছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতেই স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরিয়া ফেরে। তাহার কাপড় চাপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে। অন্নপূর্ণা প্রথমে খেন্তিকে রান্নায় সাহায্য করতে দিতে চাননি, কারণ খেন্তি সারাদিন নোংরা জায়গায় ঘোরে বলে তাকে অশুচি বলে মনে করা হয়েছিল। মেয়ের অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। মেয়ের জেদ ও আবদারের কাছে হার মেনে মা তাকে পরিষ্কার কাপড় পরিয়ে নারকেল কুড়োনোর কাজে বসালেন। ময়দার গোলা মাখা শেষ হইলেই অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা, ওই একটু। মা রাধিকে একটু গোলা দিলেন দেখে মেজো মেয়ে পুটিও সাথে সাথে হাত পাতল। তাহলে এখানে মেজো মেয়ের নাম কি? পুটি। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজো মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা, আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রের মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এই সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে সেই ভয়ে চুপ করিয়া রহিল। খেন্তিরও খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু বড় মেয়ে হিসেবে মা বকবেন ভেবে সে চুরির দৃষ্টিতে তাকিয়ে থাকল, মুখে কিছুই বলল না। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি।
খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মা মেয়ের মনের কথা বুঝতে পেরে নিজের থেকেই তাকে একটি নারকেলের মালাই করে বেশ খানিকটা পিঠের গোলা খেতে দিলেন। মেজ মেয়ে পুটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আরও পাড়ার তিনুর বাবাকে। ও বেলা তো পায়েস, ঝোল, পুলি, মুক্তোক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করিল, হাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলল, খেদির ওই সব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কিনা। ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে, ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলেই ছাই খেতে হয়। বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়াই খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? এখানে খেন্তি তার মাকে বলল যে আমাকে একটু নারকেলের কোড়া দেবে? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস না, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওইদিকে যা। খেন্তির মা বলল, অন্নপূর্ণা, যে তুই এখানে বসে খাস না পিঠে, যেদিকে সেদিকে পড়ে যাবে, তুই ওইদিকে গিয়ে খা পিঠেটা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। নারকেলের মালায় একটু থাবা তুলিয়া ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দেই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনঃপূত হইল না, তাহা তার মুখ দেখিয়াই বোঝা গেল। পুটি বলিল, মা, বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। মেজ বোন পুটি মায়ের কাছে আবদার করল যেন তার বড়দি মন ভরে পিঠেই খায়। সে প্রস্তাব দিল যে রাতের বেঁচে যাওয়া ভাতগুলো তারা না খেয়ে পরের দিন সকালে খাবে, যাতে তার বড়দি প্রিয় পিঠে বেশি করে খেতে পারে। খান কয়েক খাইবার পরেই মেজ মেয়ে পুটি খাইতে চাহিল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকালের খাওয়া দাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবেই খায়, বড় একটা কথা কহে না।
অন্নপূর্ণা দেখিলেন সে কম করেও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও। ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। পছন্দের খাবার পেট ভরে খেতে পেয়ে খেন্তির মুখে আনন্দের আভা ফুটে উঠল। সে খুব তৃপ্তির সাথে মায়ের রান্নার প্রশংসা করল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। মা ভাবলেন, উঁচু উঁচু কথা কখনো কেউ শোনেনি। মা ভাবলেন, খেন্তি শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে খুব সুখে রাখবে, কারণ সে অত্যন্তই ধৈর্যশীল। হাজার বকুনি বা মার খেলেও সে কখনোই মুখে মুখে প্রতিবাদ করে না, আর তার মুখ থেকে কেউ উচ্চশীল কথাও শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন শহর অঞ্চলে বাড়ি, শিলের চুন ও ইটের ব্যবসায়ে 2 পয়সা নাকি করিয়াছে। পাত্রের বয়স বেশি হওয়ায় অন্নপূর্ণা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু পাত্রটি ধনী ছিল, শহরে তার নিজস্ব বাড়ি ছিল এবং ব্যবসার মাধ্যমেও সে বেশ অর্থ উপার্জন করেছিল। তাই শেষ পর্যন্ত এই বিয়েতে সম্মতি দেয়া হয়। এই রকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা, মানে খুব সহজেই এই রকম পাত্র পাওয়া গেছে, সেটাই দুষ্কর ব্যাপার। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিয়াছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছুই বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকিতলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, বেড়ার ধারে নীল রং এর মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাই তার অত্যন্ত অগাছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকেই পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। তার এই সহজ সরল এবং খেতে ভালোবাসা মেয়েটি বাইরের জগতের জটিলতা বুঝতে পারবে কিনা, এই চিন্তায় অন্নপূর্ণার মন ডুগরে উঠেছিল। যাইবার সময়ে খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, দুটো মাস তো।
ও পাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি। দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠোনের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলবে, মা, বলবো একটা কথা। ওই কোণটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গেছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায়হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই। দাদা, আমাদের অবস্থা লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতাটা চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতেই দেখিলে মনে হইবার কথা, তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো। আর তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায়হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল বললে, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবার চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30টে টাকার কমে হবে না। ভেবে দেখলাম কিনা, মেয়ের নানা নিন্দে ওঠালে ছোটলোকে মেয়ের মতন চলে, হাঁ ভাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। সহায়হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকোয় টান দিতে লাগিলেন। সহায়হরি হঠাৎ করেই কথা বন্ধ করে কয়েক মিনিট হুঁকায় টান দিতে লাগিয়েছেন। কিছুক্ষণ দুজনের কোনো কথাই শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। না, আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করায় আমি মেয়ের বাড়ি পৌষ মাসে গিয়ে দেখলাম মেয়েটার যা অবস্থা করছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনেই ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এই রকমই হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়েকে দেখতে এলেন শুধু হাতে। খেন্তি শাশুড়ি সহায়হরিকে অপমান করে বলেছিল যে, গরিবের সাথে আত্মীয়তা করায় তাদের ভুল হয়েছে। এমনকি তিনি খালি হাতেই মেয়েকে দেখতে আসায় তাকে বিদ্রূপ করেন। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খুড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে যে অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে। সহায়হরি শুদ্ধস্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। সহায়হরি তার বংশের পুরনো গৌরবের কথা মনে করিয়ে দিলেন যে, একসময় তার পূর্বপুরুষদের সবাই খুব ভয় ও শ্রদ্ধা করত। যদিও এখন তার দিনকাল
খুব খারাপ যাচ্ছে। নিজের বংশমর্যাদা রক্ষার্থেই তিনি একটা ম্লান বা শুকনো হাসি হাসলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টারলায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। ফাল্গুন মাসেই খেন্তির বসন্ত রোগ হলে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়িতে সেবা না দিয়ে সহায়হরির এক দুঃসম্পর্কের বোনের কাছে ফেলে রেখে আসে। যে আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি। না, এমনি চামার গহনাগুলো অসুস্থ অবস্থায় গা থেকেই খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। জামাই ও তার বাড়ির লোকেরা এতটাই নিষ্ঠুর ছিল যে অসুস্থ খেন্তিকে পাঠানোর আগে তার গা থেকে সব গয়না খুলে রেখেই দিয়েছিল। যাক, তা চল যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারাও কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তোয়ারি করিতেছেন। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এইদিকে আয়। গোলা তোয়ারি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতেই মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পেছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যেই জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটি ও রাধি খিড়কির দোর খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতেই ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালিল। পুটি ও রাধি খিড়কি দরজা খুলতেই এক শিয়াল শুকনো পাতায় খসখস করে বনের ঝোপের মধ্যে ঢুকে পড়ল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। পুটি জোর করে পিঠে ছুঁড়ে দিল ঝোপের মাথায়। তাহার পর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাওয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। তাদের প্রচণ্ড ভয় লেগেছিল। তারা ছেলে মানুষ ছুটে ছুটে এসে খিড়কির দরজা পেছন দিকে দরজার মধ্যে ঢুকে পড়ল। তাড়াতাড়ি তাদের দরজা বন্ধ করে দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি ও রাধি ফিরে আসলে তার মা অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন যে, দিলি পিঠেটা? পুটি বলল, হাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানেই ফেলে দিলাম।
তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক্কর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্যই কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। পিঠে খেতে বসে মেজ বোন পুটির হঠাৎই মনে পড়ল তার বড়দি খেন্তির কথা। খেন্তি পিঠে খেতে খুব ভালোবাসত, কিন্তু আজ সে আর নেই। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানেই বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পষ্ট, নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। খেন্তি মারা গেছে, কিন্তু তার নিজের হাতে লাগানো পুঁই গাছটি এখন অনেক বড় হয়ে মাচা জুড়ে ছড়িয়ে পড়েছে। এই গাছটি যেন এখন খেন্তির অতৃপ্ত ইচ্ছা ও প্রাণের প্রতীক। খেন্তির জীবন অসময়ে শেষ হয়ে গেলেও তার হাতের পুঁই গাছটি সজীব ও পুষ্ট হয়ে বেড়ে উঠেছে। এটি পাঠকদের মনে এক গভীর বিষাদ ও করুণ রস সৃষ্টি করেই গল্পের ইতি টানে। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। তোমাদের সাথে পরের ক্লাসে আবার দেখা হবে। জ্ঞানের আলো চ্যানেলের পাশে থেকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।